হাসিনা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি সম্ভাবনা খুঁজতে যায় দেখেন কারা কারা আছে। বিএনপি আছে, বাম দল আছে দুই একটা, জামাত আছে, শিবির আছে, এই তো হেফাজত আছে। এই পর্যায়ে এসে আপনার মনে হবে যে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ভিত্তি কোথায়, দেশের নাগরিকদের মুক্তির জন্য কোন ইতিহাস চিন্তা সবচেয়ে উপযুক্ত, তাই না? আপনি বিএনপি কে যদি দেখেন দেখবেন যে নির্যাতিত তারা, হাসিনার দমন পীড়নে তারা পিষ্ট, নেতারা জেলে, কর্মীরা গুম হয়ে যাচ্ছে, ক্রস ফায়ারে যাচ্ছে, ঘর বাড়ি ছেড়ে পালাই বেড়াচ্ছে বনে জঙ্গলে, তাই না? ভালো একটা সম্ভাবনা খুঁজে পেলেন, মজলুম দল সাধ্যমতো লড়াই করতেছে, রক্ত দিতেছে, তখন তাদের ইতিহাস চিন্তার দিকে নজর দেবেন। আপনি কি পেলেন? আপনি তো খুব একটা স্পষ্ট কিছু বুঝতে পারলেন না। বিএনপির মধ্যে আপনি তো গণতন্ত্রের দাবি দেখবেন, ভোটের দাবি দেখবেন, তারা একটা ভোট চাইছে, তাদের মধ্যে ভারত বিরোধিতা আছে একটা সেকশনের মধ্যে। বিএনপির লোকেরা বলে না যে আপনারা দেখতে পান না, আমরা তো তিস্তা নিয়ে প্রোগ্রাম করছি, লং মার্চ করছি ইন্ডিয়ার বিরুদ্ধে, আমরা কি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি না? সত্য, কিন্তু এটাও সত্য বিএনপির মধ্যে ভারতকে সন্তুষ্ট কইরা দেশে গণতন্ত্র ফেরানোর আশাও আছে। তো এটা তো মিথ্যা কথা না, তাই না? আপনারা তো দেন দরবার করছেন, করেন এখনো, তাই না? আপনারা তো অমিত শাহের কাছে কুজা হয়ে দাঁড়ান, আপনারা তো আদানির জন্য ওকালতি করেন, তাই না? অর্থাৎ খোদ দখলদারের কাছে নিজের মুক্তির জন্য সাহায্য চাইছেন। বড়ই অদ্ভুত ব্যাপার। তো এই দ্বন্দ্ব আপনি বুঝতে পারবেন না সহজে। ভারতকে নিয়ে কিছু বলা যাবে না, হিন্দুত্ববাদকে নিয়ে কিছু বলা যাবে না। হাসিনার আমলে এই আলাপ আসছে মূলত বিএনপি মনা অ্যাক্টিভিস্টদের কাছ থেকে। এমনকি আপনারা খেয়াল করলে দেখবেন ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যারা আমার সবচেয়ে বেশি বিরোধিতা করছিল তাদের আপনি বিএনপি পন্থী বলেই চিনতে পারবেন। আমি আর নাম বলি না। আবার এটাও সত্য বিএনপির শীর্ষ নেতৃত্ব ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সর্বাত্মক সাহায্য সমর্থন করছিল। আমি নিজে সাক্ষ্য দিচ্ছি। আমি যখন বলতাম ওনাদেরকে, বিএনপি নেতাদেরকে, যে ওরা কেন এমন করে, তখন বলে ও না, ওরা আমাদের লোক না, আমাদের সাপোর্টার। তার মানে বিএনপির মধ্যে এক একটা ভারত প্রশ্নে সলিড কোনো অবস্থান নাই, নানা অবস্থান আছে, নানা মত আছে, এর মধ্যে চরম ভারতপন্থী অংশ আছে। ওইদিকে তাদের কোনো সুস্পষ্ট ঐতিহাসিক অবস্থান নাই জনতার সামনে, নিজেদের ইতিহাসের বয়ান স্পষ্ট করে উপস্থাপনা করেনি বিএনপি। বিএনপির একটা ইন্টারেস্টিং দাবি ছিল, সেটা কি জানেন? সেটা হচ্ছে আওয়ামী লীগের চেয়ে বিএনপির মধ্যেই নাকি মুক্তিযোদ্ধা বেশি, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাই না? তখন আপনার মনে পড়বে যে স্বাধীনতার বয়ান আপনাকে আওয়ামী লীগ খাওয়াইতেছে তার আর একটা ভার্সন বিএনপি। হাসিনার সঙ্গে বিএনপির বিরোধ আসলে কি নিয়ে? তাদের পার্থক্য কেবল মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে। যে বয়ানে হাসিনা 100% নিয়ন্ত্রণ দাবি করতেছে, বিএনপি সেখানে অংশীদার হইতে চায়। আর কি, সে দেশ শাসন করার অধিকার চায়। এখন এইটা একাই আওয়ামী লীগ করতেছে, তাই না? তো ঘটনা বোঝার জন্য আপনাকে যখন জিন্নার দিকে ফিরতে হবে তখন দেখবেন বিএনপির কাছে জিন্নাও ভিলেন, অথবা তারা এই বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান নেয়নি। বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চিন্তা থেকে বাড়ায় আসতে না পারার কারণেই বিএনপি বুঝতে পারে না যে পাকিস্তান ইতিহাসের একটা অপরিহার্য ঘটনা। এটা কেবল ব্রিটিশ ভারতের স্বাধীনতা ছিল না, বরং মুসলমানদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তা ছিল। শুধু মুসলমান না, ভারতের সংখ্যালঘুদের জন্য নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তাও ছিল। জিন্না তো ভারতের সংখ্যালঘুদের নেতা, হ্যাঁ ঠিক, মুসলমানদের নেতা না, সংখ্যালঘুর নেতা, হিন্দু দলিতের নেতাও ছিল জিন্না। পাকিস্তানে যারা হিন্দু ছিল তারা ছিল দলিত। পশ্চিম পাকিস্তানের দলিত সুজাক তেহরিক দল আছে হিন্দুদের, এরাই কিন্তু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ হিন্দু। পূর্ব পাকিস্তানের যোগেন মন্ডল জিন্নার সাথে ছিল নমশূদ্রদের নেতা। যোগেন মন্ডল থাকতে পারেনি পরে, সেটা ভিন্ন আলাপ, আমি ওই আলাপে আর না যাই। মানে ধরেন যোগেন মন্ডল পাকিস্তানে থাকতে পারেনি, তো বাঙালিরাও তো পাকিস্তানে থাকতে পারেনি ভাই, আমরাও তো থাকতে পারিনি, তাই না? সেই আলাপটা অন্য আলাপ। ব্রিটিশরা চলে যাওয়ার পরে মুসলমানরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যালঘু হয়ে পড়ে, যেখানে রাষ্ট্রের ভিত্তি গণতন্ত্র এবং আইনের শাসন না, বরং একটা বিশেষ জাতীয়তাবাদ, নিখিল ভারত ধারণা, যেটা আসলে হিন্দুত্ববাদ। এই সংখ্যালঘুকে বাঁচাইতে জিন্না পাকিস্তানের ধারণা নিয়ে লড়াই করছে। নাহলে আজকে ভারত যদি অখণ্ড থাকতো, ভাবতে পারেন এই পুরা ভারতীয় মুসলমান এবং দলিতেরা কি দুর্বিষহ জীবন পাইতো মোদির ভারতে, কি হইতো সেটা এখনই দেখতে পারতেছেন। তখন আপনি বুঝবেন জিন্না আসলে ইতিহাসের একজন ভিশনারি নেতা ছিল, ইতিহাসের একজন মহানায়ক ছিল। আপনি তখন বুঝবেন যে বিএনপি কেন জনতার মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, বিএনপির আহ্বানে জনগণের সাড়া কম কেন, কারণ তার ভারত প্রশ্নে অস্পষ্ট রাজনীতি। এরপরে তখন আপনি জামাত শিবিরের দিকে নজর দেবেন, তাই না? কি দেখবেন? আপনার তখন মনে হইতে পারে যে এই জামাত শিবিরের মধ্যেই বিকল্প ইতিহাস চিন্তা পাওয়া যেতে পারে, যেটা আপনার আকাঙ্ক্ষার সাথে যুক্ত। আপনি দেখবেন শিবিরের মধ্যে পাকিস্তান, জিন্না, ভারত বিরোধী অবস্থান একটা সুসংগঠিত বয়ান আছে। তারা বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের একটা শাখা হিসেবে চিহ্নিত করতে পারে, সক্ষম। তারা বোঝাতে সক্ষম যে হাসিনা মুক্তিযুদ্ধের নামে ভারতীয় দখলদারিত্ব কায়েম করছে। আওয়ামী লীগ আসলে ভারতীয় আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল। এমনকি মওদুদি এবং জামাত পাকিস্তানের যে বিরোধিতা করছিল, তারাও এখন জিন্নাকে তাদের বয়ানে গ্রহণ করছে।
তখন শিবির জামাত দেখলে আপনার মনে হইতে পারে যে এইটা বাংলাদেশের মানুষের মুক্তির একটা পূর্ণাঙ্গ প্যাকেজ। ইতিহাস বোধ আছে, ধর্ম আছে, ইতিহাস চিন্তা ঠিকঠাক আছে, ভারতকে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে, বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের শাখা হিসেবে চেনানো হয়েছে। আপনি যখন এই বিকল্প ইতিহাস চিন্তার সামনে এসে দাঁড়াবেন জামাত শিবিরের, তখন দেখবেন যে বিএনপি কেন জনগণের আস্থা পাচ্ছে না। কিন্তু আপনি যদি আরো গভীরে যান তাহলে দেখবেন যে জামাত শিবিরের ডাকেও জনগণ সাড়া দিচ্ছে না। কেন? এটা কি কেবল হাসিনার দমন পীড়নের কারণে, নাকি আরো কোনো কারণ আছে? আসেন সেটা একটু বুঝে দেখি। জামাত শিবির প্রসঙ্গে একটাই অস্বস্তি বাংলাদেশের মানুষের মনে, সেটা হইতেছে জামাত শিবির কেন 1971 নিয়ে স্পষ্ট কোনো আলাপ করে না। তাদের বক্তব্য 1971 পুরাপুরি ভারতীয় ষড়যন্ত্র, কিছু গাদ্দার বাঙালির সহযোগিতায় ভারত দেশটাকে ছিনাই নিছে। আপনার মধ্যে অস্বস্তি তৈরি হবে, কারণ আপনি তো মানুষের বেদনা, চোখের পানি, রক্ত চেনেন, আপনি তো ইতিহাস দেখছেন। মুক্তিযুদ্ধ তো খুব দূরের ঘটনা না, এগুলো তো অস্বীকার করতে পারবেন না। আপনার তখন মনে হবে একদম নিরপেক্ষভাবে দেখলে 1971 ঘটনা কেবল ষড়যন্ত্র, দুর্ঘটনা না, এটি ইতিহাসের একটা গভীর বাস্তবতা, যেখানে লাখো মানুষের রক্ত ঝরছে। মুক্তিযুদ্ধের বয়ানে যতই দুর্বলতা থাকুক, ভারতের যতই উস্কানি থাকুক, যতই ষড়যন্ত্র থাকুক, স্বাধীন বাংলাদেশ তো আমরা চাইছিলাম। লড়াই করছে আমাদের মানুষ, রক্ত দিচ্ছে। জামাত আর শিবির যেই বয়ানি আনুক না কেন, তারা যেই প্রশ্নের উত্তর দিতে পারবে না, এখনো পারেনি, সেটা হচ্ছে 25শে মার্চ তো একটা জেনোসাইড হয়েছিল, গণহত্যা হয়েছিল, তাই না? আপনারা তার প্রতিবাদ তো করেন নাই। রাজনীতিতে জেনোসাইড একটা ডিসাইসিভ মোমেন্ট, ভেরি ডিসাইসিভ মোমেন্ট। আপনাকে এই সময় ভিকটিমের পক্ষ নিতে হবে। ওই মোমেন্টে পক্ষ নিতে না পারাটা রাজনৈতিক ব্যর্থতা। এই যে এক্স শিবির ধারণা, এইটা হইতেছে শিবিরের সেই অংশ যারা শিবিরের হিস্ট্রিগ্রাফি, ইতিহাসবোধ, হিস্ট্রিসিজমকে ওন করে, আবার 1971 25শে মার্চের রাইট ডিসিশন নিতে না পারাটাকেও ডিজওন করে। আপনি যখন এমন একটা নতুন ইতিহাস চিন্তায়, নতুন হিস্ট্রিগ্রাফিতে পদার্পণ করেন যা একদিকে ভারতীয় আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করবে, অন্যদিকে 1971 বাস্তবতাকেও অস্বীকার করবে না, তাইলে আগামীর বাংলাদেশে সেই রাজনীতি কিভাবে তৈরি হবে? বাংলাদেশের স্বাধীনতাকে পোস্ট কলোনিয়াল রাষ্ট্র হিসেবে দেখতে হবে, যেখানে ভারত বা পাকিস্তানের কোনো প্রভাব নাই, বরং এটা একটা স্বতন্ত্র জাতি রাষ্ট্র, যেখানে জনগণের স্বার্থই মুখ্য। জনগণই এই রিপাবলিকের মালিক, তারাই তার ইতিহাসবোধের কর্তা। আপনি তখন দেখবেন বাংলাদেশ ভারতের মতো একটা আগ্রাসনবাদী, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী রাষ্ট্র না, আবার পাকিস্তানের মতো একটা ধর্মভিত্তিক রাষ্ট্র না। এটা সত্যিকার অর্থে একটা আধুনিক পোস্ট কলোনিয়াল রাষ্ট্র, যেখানে নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা দরকার। আপনার এই নতুন ইতিহাস ভাবনা আপনাকে ওই সাবেক এক্স শিবির বানায় দেবে, আর এইখান থেকেই শুরু হবে নতুন রাজনৈতিক আন্দোলন, যা ভারত বা পাকিস্তানের ছায়ারায় বাংলাদেশের জনগণের প্রকৃত মুক্তি নিশ্চিত করবে। আমরা সেই রাস্তায় হাঁটতে শুরু করছি। বাংলাদেশের আগামীর রাজনীতির দিশাও আসবে ওইখান থেকে। আর আমি মনে করি যে এই সাবেক শিবির যারা জামাতের রাজনীতিতে যায় নাই, আবার শিবিরের ইতিহাসবোধ পাইছে, তারাই আগামী বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়া। বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়ায়, নতুন রাজনীতির জন্ম নিচ্ছে। আমরা যা যা দেখছি তা নতুন রাজনীতির প্রসব বেদনা। পুরনো বয়ানের আবর্ত থেকে বেড়ায় নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সময় আসছে। আমরা যদি সত্যি একটা স্বাধীন, সার্বভৌম এবং জনগণের কল্যাণে নিবেদিত রাষ্ট্র করতে চাই, তাহলে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের জন্য একটা সুসংহত দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। এটাই বাংলাদেশের আগামীর ইতিহাস চেতনা। এখন সময় বাংলাদেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার, বিভক্তির রাজনীতি থেকে বেড়ায় এসে একটা নতুন জাতীয় চেতনার ভিত্তি গড়ে তোলা। আমাদের লক্ষ্য উচিত একটা এমন বাংলাদেশ যেখানে ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায় বিচার, সার্বভৌমত্ব এবং মানব সত্তার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। যে তরুণেরা অতীতে ভিন্ন মতাদর্শের কারণে বিভক্ত ছিল, তাদের সামনে এখন ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার সুযোগ আসছে। আমাদের ভুলে গেলে চলবে না। একটা জাতি তখনই উন্নতি করে যখন সে নিজের ইতিহাসকে গ্রহণ করে, তার থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে। বাংলাদেশের ভবিষ্যৎ আজ আমাদের হাতে। ইতিহাসের জটিলতাগুলোকে বুঝে, ভুল শুধরে এবং বিভক্তির রাজনীতি পরিহার করে আমরা কি পারবো একটা সত্যিকারের স্বাধীন, আধুনিক, আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ে তুলতে? উত্তরটা আমাদের সকলের হাতে। এখন সময় সামনে আগায় যাওয়ার, নতুন বাংলাদেশ গড়ার, নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করার। আসেন সেই কাজে আমরা হাত লাগাই, বিপ্লবের প্রেরণা থেকে শক্তি নিয়ে সামনে আগায় যাই। ইনকিলাব জিন্দাবাদ।